গুড মর্নিং। আশা করি প্রত্যেকে ভালো আছো। দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্সে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো, যারা নিয়মিত আমার ক্লাসগুলো করো, যে প্রত্যেকটা ক্লাসেই আমি একটা করে নতুন টপিক নিয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয় মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে একদম প্রথম চ্যাপ্টার, অপ্রচলিত শক্তি, বায়োগ্যাস, বায়োডিজেল। দেখো, এই চ্যাপ্টারের আমি অলরেডি বেশ কতগুলো ক্লাস করে ফেলেছি। যারা এই ক্লাসটা আমার প্রথম দেখছো তারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব অপ্রচলিত শক্তি। দেখো, কথাটার মধ্যেই কিছুটা বোঝা যাচ্ছে যে এটা বিষয়টা কি। প্রচলিত মানে কি? যেসব বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি সেগুলোই তো প্রচলিত। যেমন ধরো ডিজেল, পেট্রোল, কেরোসিন, কয়লা, এইগুলোর ব্যবহার না আমরা অনেক দিন থেকে করে আসছি, তাই এইগুলোর মানুষের মধ্যে প্রচলন হয়ে গেছে, তাই এগুলোকে বলা হয় প্রচলিত শক্তি। আর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অপ্রচলিত শক্তি, মানে যেটার গুরুত্ব আছে, যেটা অলরেডি ব্যবহার শুরু হয়েছে কিন্তু এখনও মানুষের মধ্যে সেইভাবে প্রচলিত হয়নি। তুমি একবার ভাবো তো, তোমাদের গ্রামে কতগুলো বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো আছে? একটাতেও নেই মনে হয়, সম্ভবত। হয়তো কোনো অফিসে বর্তমানে দেখতে পাবে, বা কোনো কোনো স্টেশনে দেখতে পাবে, কোনো কোনো স্কুলের ছাদেও হয়তো বসেছে। তো এই জন্য এই যে ব্যাপারটা না, এখনও মানুষের মধ্যে সেভাবে প্রচলন হয়নি, তাই না? তাই এই জন্য এটাকে বলা হচ্ছে অপ্রচলিত শক্তি। কিন্তু তুমি একটা কথা আজকে শুনে রাখো, আগামী 10 বছরের মধ্যে এই সৌরশক্তি, সোলার প্যানেল, এটা কিন্তু আর অপ্রচলিত শক্তি থাকবে না। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ এটার ব্যবহার করতে বাধ্য হবে, তখন কিন্তু এটা প্রচলিত শক্তি হয়ে যাবে। তো অপ্রচলিত শক্তিগুলো কি কি আমরা যদি এক এক করে দেখি, প্রথমেই যেটা দেখব সৌরশক্তি, এবং পাশাপাশি এগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি। এবার সৌরশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে কাজ করা হয়? সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা সোলার প্যানেল বানাতে পারি। সোলার প্যানেল, এই সোলার প্যানেলের সাহায্যে আমরা তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। এছাড়া সোলার কুকার, সোলার কুকার, সোলার কুকারে আমরা রান্না করতে পারি। তো প্রথমে চলো সোলার প্যানেল নিয়ে আলোচনা করা যায়। সৌর কোষ বা সোলার প্যানেলে মেনলি যে জিনিসটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিলিকন। কিছু কিছু ক্ষেত্রে জার্মেনিয়াম বলেও একটি অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে সৌরকোষে কোন অর্ধপরিবাহীটি ব্যবহার করা হয়। তো মেনলি ব্যবহার করা হয় কিন্তু সিলিকন, ঠিক আছে? আর সোলার কুকার এটাও বিশেষভাবে তৈরি, যেখানে সূর্যের আলো পড়ে এবং সেটা ফোকাস হয়ে এমন একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয় এবং সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়, এবং তারপরেই আমরা সেই তাপকে কাজে লাগিয়ে রান্না করি। আগামী দিনে এই সোলার প্যানেল প্রত্যেকটা বাড়িতে বসবে এবং সেখান থেকে আমরা বাড়ির সমস্ত বিদ্যুতের চাহিদা কিন্তু মেটাবো। এবার আমরা আসছি 2 নম্বর পয়েন্ট, বায়ু শক্তি। বায়ু শক্তি, তো বায়ু শক্তিটা দেখো, বায়ু শক্তির ব্যবহার যদি দেখি আমরা, তাহলে এটা কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের আশেপাশে তেমন বায়ু প্রবাহ হয় না সব সময়, যে আমি একটা বায়ু কল বসিয়ে নেব, সেটা সবসময় ঘুরবে আর বিদ্যুৎ তৈরি হবে, এরকম কিন্তু হবে না। তাহলে এটা কোথায় হবে? এইটা সাধারণত সামুদ্রিক, মানে সমুদ্রের ধারে দেখবে, সমুদ্রের ধারে কখনো যদি যাও, ওখানে দেখবে সবসময় বায়ু প্রবাহ হচ্ছে, এবং সেই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে
সেখানে পাখা, বড় বড় পাখা ঘোরানো হয়, আর তার সাহায্যে এই পাখা, ধরো এটা একটা বড় মনে করো বায়ুকল, ঠিক আছে। এবার এটা একটা বড় টাওয়ারের সঙ্গে লাগানো থাকে, আর এর নিচে টারবাইন বসানো থাকে। এই টারবাইনটা ঘোরে বেল্টের সাহায্যে, পাখা যখন ঘুরছে এর সঙ্গে টারবাইন ঘুরছে, এবং সেখানে কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এবং সেটাকে আমরা তারের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে কাজ করছি। তাহলে এইভাবে বিদ্যুৎ শক্তিকেও, এই বায়ু শক্তিকেও কিন্তু কাজে লাগাচ্ছি। যেহেতু এই বায়ু শক্তিটাও কিন্তু এটা প্রাকৃতিক শক্তি, এটা কিন্তু শেষ হওয়ার নয়, অর্থাৎ এটাও কিন্তু রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি। আর এর ব্যবহারও কিন্তু তেমনভাবে প্রচলন হয়নি বলে এটাকেও আমরা অপ্রচলিত শক্তি বলেই চালাই। এরপর হচ্ছে ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তি, এটা দেখো, আমরা পৃথিবীর উপরে বাস করছি, আমরা এই পৃথিবীর পৃষ্ঠের উপরে তো বাস করি, কিন্তু পৃথিবীর কেন্দ্র যদি দেখো, তাহলে পৃথিবীর কেন্দ্র কিন্তু গলিত লাভা এখনও রয়েছে, যার তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপ মাঝে মাঝেই দেখবে আগ্নেয়গিরি দিয়ে বেরিয়ে আসে বাইরে, এবং যে জ্বলন্ত আগ্নেয়গিরি এখনও আমাদের বিভিন্ন দেশে, বিশেষ করে জাপানে আমরা জানি যে জ্বলন্ত আগ্নেয়গিরি আছে। তো সেখান থেকে সেই 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই লাভা কিন্তু বেরিয়ে আসে। এবার এই যে তাপ, সেটা এই ভূগর্ভের মধ্যে বিভিন্ন জায়গায় পাথরের মধ্যে সঞ্চিত থাকে, এবং সেই তাপে ভূগর্ভস্থ জল বাষ্প হয়ে সেই বাষ্প অতি দ্রুত গতিতে বেরিয়ে আসে, এবং সেই বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে সেই স্টিমের গতির সাহায্যে যদি আমরা টারবাইন ঘোরাতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা সম্ভব। এটাও কিন্তু আমাদের আগামী দিনে প্রয়োজনীয়। আমরা যখন জীবাশ্ম জ্বালানি শেষ হবে, তখন এই শক্তিটাকেও কিন্তু আমরা আগামী দিনে ব্যবহার করতে পারবো। যেহেতু এখনও প্রচলন নয়, তাই এটাকেও আমরা কি বলছি, অপ্রচলিত শক্তি বলেই আমরা মানছি। এরপরে আমরা আসব জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি, তোমরা প্রত্যেকে মোটামুটি এতদিন পর্যন্ত জেনে গিয়েছো যে পৃথিবীর যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এবং এই পৃথিবীর উপরে একদিকে যেমন চাঁদ আছে, একদিকে যেমন সূর্য আছে। এই চাঁদ এবং সূর্যের আকর্ষণে পৃথিবীর জলরাশি কখনো কখনো একটি অঞ্চলে বেশি হয়ে যাচ্ছে, এবং অন্য একটি অঞ্চলে তখন সেই জলটা কমে যাচ্ছে। যেখানে বেশি হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় জোয়ার, আর যেখানে জল কমে যাচ্ছে সেটাকে বলা হয় ভাটা। পৃথিবীতে কোনো একটি স্থানে দিনে 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়, এবং এর জন্য আমাদের আলাদা করে কোনো কাজ করতে হয় না, এটা প্রাকৃতিকভাবেই হয়। তাই এই যে জোয়ারের সময় যখন জল বেড়ে যাচ্ছে, সেই জলটাকে যদি আমরা আটকে রেখে আমরা কোনো একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে টারবাইন ঘুরিয়ে এই শক্তিটাকে কাজে লাগাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারবো, এবং কিছু কিছু জায়গায় কিন্তু সেটা করাও হয়। তাই এইটাকেও আমরা একটি রিনিউয়েবল এনার্জির মধ্যেই রাখছি, কারণ এটাও জোয়ার ভাটা প্রতিদিন হচ্ছে, এটাও শেষ হবে না। জোয়ার ভাটার এই যে শক্তি, এটাও কিন্তু অপ্রচলিত শক্তি। কেন? তার কারণ হচ্ছে এখনও কিন্তু এই শক্তি আমাদের জনসমাজের মধ্যে সেইভাবে প্রচলন হয়নি। আমরা বইয়ে পড়ছি, বাট এখনও কিন্তু এই শক্তির ব্যবহার সমাজের জন্য উন্মুক্ত হয়নি। সবাই এখন এই জিনিসটা ব্যবহার আমরা করি না। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়োগ্যাস এবং বায়োমাস শক্তি। বায়োমাস শক্তি, এই বায়োমাস শক্তিটা কি? আমাদের প্রকৃতির মধ্যে অনেক জিনিস আছে যেগুলো পচনশীল, যেমন ধরো খড়, তারপরে গরুর গোবর, আখের ছিবড়া,
আখের ছিবড়া। তো এই যে উপাদানগুলো আছে না, আরও ধরো শাক সবজির খোসা, শাক সবজির খোসা, এগুলোকে বলা হয় বায়োমাস। কারণ এইগুলোর মধ্যেই থাকে এনার্জি। এগুলোকে পচিয়ে, এগুলোকে কি দ্বারা পচানো হয়? এগুলোকে এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা পচানো হয়, যার নাম হচ্ছে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। এই মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে এইগুলোকে পচিয়ে এইখান থেকে যে গ্যাস তৈরি হয় তাকে বলা হয় বায়োগ্যাস। কি তৈরি হয় এখান থেকে? বায়োগ্যাস তৈরি হয়। বায়োগ্যাস তৈরি হয়, যে গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে তোমাদের, যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। সিএনজি, এটা এর আগে পড়েছি আমরা আগের ক্লাসে। সিএনজির প্রধান উপাদান এটাও কিন্তু মিথেন। তারপরে তোমার এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। ঠিক আছে, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বায়োফুয়েল। আমরা যে অপ্রচলিত শক্তির উৎস নিয়ে পড়ছি, তো এবারে আমরা পড়ব বায়োফুয়েল বা জৈব জ্বালানি কী জিনিস। জৈব জ্বালানি হচ্ছে, দেখো, আমাদের উদ্ভিদ অথবা বিভিন্ন যে অণুজীব, মানে অণুজীব মানে তোমার ব্যাকটেরিয়া বলো বা ছত্রাক বলো, এই অণুজীবের আত্তীকরণের ফলে বিভিন্ন যে কার্বন ঘটিত যৌগ সেগুলোর ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার ফলে, মানে রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয় এক ধরনের জ্বালানি, যাকে বলা হচ্ছে জৈব জ্বালানি। আমি রিপিট করছি, মনে করো, আমি একটা উদাহরণ দিই। মনে করো শ্বেতসার বা স্টার্চ। এখন এই আমরা শ্বেতসার কোথায় পাই? ধরো ভাতকে যদি আমরা ভিজিয়ে রাখি, তাহলে সেই স্টার্চটা আস্তে 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 ভাতটা থেকে পান্তা ভাত হয়ে যাবে, এবং তারপরে সেটা পচে গিয়ে, মানে পচে যাওয়া মানে কি, অ্যাকচুয়ালি ওর মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া বা অণুজীবের দ্বারা এইগুলোর সঙ্গে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটবে। এই বিক্রিয়ার ফলে সেখান থেকে তৈরি হয় ইথাইল অ্যালকোহল তৈরি হয়। তারপরে মনে করো আখের গুড় বা খেজুরের গুড়, সেখান থেকেও কিন্তু এই ইথাইল অ্যালকোহল তৈরি হয়। এইটাকে বলা হয় বায়ো ইথানল। এই যে বায়ো ইথানল, এটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যাপক ব্যবহার ইউএসএতে আছে, ব্রাজিলে এটার ব্যাপক ব্যবহার রয়েছে। এটা কি করা হয়? মনে করো 20 থেকে 25% এই বায়ো ইথানল নেওয়া হলো, এবং প্রায় 80% পেট্রোলের সঙ্গে মেশানো হলো। প্রায় 80% পেট্রোল এবং 20 থেকে 25% বায়ো ইথানল, এইটাকে যদি মেশানো যায় তাহলে তৈরি হয় পাওয়ার অ্যালকোহল, এবং এটা কিন্তু উত্তম রূপে একটি জ্বালানি। পাওয়ার অ্যালকোহল, এটা কিন্তু একটা উত্তম জ্বালানি, এবং বিশেষ করে ইউএসএ বা ব্রাজিলের মতো দেশে কিন্তু এটার ব্যাপক ব্যবহার রয়েছে। এরপরে আমরা পড়ব বায়োডিজেল। এই যে বায়োডিজেল, এটা কিন্তু ভারতবর্ষে প্রচুর পরিমাণে বায়োডিজেল কিন্তু তৈরি হয়। এটা বিশেষ করে বিভিন্ন পশুর চর্বি থেকে, অথবা এক ধরনের গাছ আছে যার নাম হচ্ছে জ্যাট্রোফা বলে একটা গাছ আছে, যেখানে সেই গাছে একটা বীজ হয়। এই বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয়, এবং সেই তেল কিন্তু এই বায়োডিজেল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এবং এর ব্যবহার কি করে হবে? এইটা আমরা যদি
খনিজ তেল মানে পেট্রোলের সঙ্গে যদি বায়োডিজেলকে আমরা মেশাই তাহলে কিন্তু এটা জ্বালানি রূপে ব্যবহার করা যেতে পারে। এছাড়া জেনারেটরের তেল হিসেবে আমরা বায়োডিজেলকে ব্যবহার করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়, মানে অপ্রচলিত বিভিন্ন যে শক্তিগুলো রয়েছে আমি প্রত্যেকটা শক্তি ডিসকাস করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কয়লা খনির মধ্যে যে মিথেন জমা থাকে, যেটাকে কোল বেডেড মিথেন বলা হয়, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং সঙ্গে মিথেন হাইড্রেট নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে ভিডিওর প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। ভিডিওটি একটি অবশ্যই লাইক করো, কারণ তুমি একটি লাইক করলে আমার এই ভিডিও করতে অনেক উৎসাহ পাবো আমি। তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।